এখন থেকে আপনাদের কাছে শুধুমাত্র যদি একটি প্রমাণ থাকে, আপনারা সেই প্রমাণের বলে আপনাদের সম্পত্তি আপনারা দখলে যেতে পারবেন কিংবা মালিকানা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে আইনও আপনাকে কিন্তু সেই সম্পত্তির মালিকানা অর্জন করতে সহযোগিতা করবে। তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। জমির মালিকানা অর্জনের জন্য কিন্তু বিভিন্ন ধরনের আইনে বিভিন্নভাবে কিন্তু আপনাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এর মধ্যে কিছু বিষয় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলোতে স্পষ্টভাবে কিংবা সরাসরি আপনি শুধু ওই প্রমাণগুলোর বলেই আপনার সম্পত্তির মালিকানা যেতে পারবেন। তারপরে কিছু বিষয় রয়েছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, যেখানে আইন আপনাদেরকে সরাসরি বলে নাই, কিন্তু বিষয়গুলো এমনভাবে আপনাদের সঙ্গে সম্পর্কিত, যেগুলো ফলো করে আপনি আগাইলে আপনারা আপনাদের অর্জিত সম্পত্তি কিংবা আপনাদের হকের যে সম্পত্তিগুলো থেকে আপনারা বঞ্চিত রয়েছেন, সেই সম্পত্তিগুলো আপনাদের দখলে নিয়ে আসতে পারবেন। কিংবা যদি আপনারা এই ধরনের কোনো সম্পত্তি ভোগ দখলে থেকে থাকেন এবং কেউ যদি আপনাকে ওই সম্পত্তিগুলো ভোগ দখল করতে বাধা প্রদান করে এবং আপনার মধ্যে যদি ওই উপাদানটা সংবলিত থাকে, তাহলে আপনাদের কাছ থেকে ওই সকল সম্পত্তি কেউ মালিকানা ছিনিয়ে নিতে পারবে না। এক্ষেত্রে সরকার কিংবা আইনও কিন্তু আপনাকে সহযোগিতা করতে বাধ্য কিংবা সহযোগিতা করবে, এবং অন্য কেউ যদি আইনের আশ্রয় নেয়, সেক্ষেত্রেও আপনি সেই আইন থেকে কিন্তু প্রতিকার পেতে পারেন। তো ইতিমধ্যে আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে অন্য ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু অনেকেই আমাকে বলেছে যে বিষয়গুলো আলাদা আলাদা ভাবে যদি আলোচনা করেন, তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হয়। তাই আমি চিন্তা করে দেখলাম যে আসলে এই বিষয়গুলো আসলে অত্যন্ত বিস্তারিত, এগুলো এক ভিডিওতে কোনোভাবে আলোচনা করা সম্ভব না। তাই আমি ইতিমধ্যে দলিল সংবলিত বিষয় নিয়ে আলোচনা করেছি, খতিয়ান রেকর্ড সংবলিত বিষয় নিয়ে আলোচনা করেছি, দখল দেখে কিভাবে একজন সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব ওয়ারিশান ভিত্তিতে কোনো ব্যক্তি কিভাবে একটি সম্পত্তি দখলে না থাকার পরেও কিংবা তাকে দখল থেকে উচ্ছেদ করার পরেও কিংবা তাকে বিভিন্নভাবে হয়তো বিভিন্ন কায়দায় সেই সম্পত্তিগুলোর থেকে দূরে রেখেছে, এই বিষয়গুলোর থেকে বেঁচে বা এই বিষয়গুলোর মাধ্যমে তারা কিভাবে একটি সম্পত্তির মালিকানা অর্জন করবেন। তো আপনারা যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি নিশ্চিত বলতে পারি এখন থেকে ওয়ারিশান সম্পত্তি অর্জনের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো আপনি আমার এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন এবং আপনার ওয়ারিশান সম্পত্তিগুলো আপনি নিশ্চিন্তে ভোগ দখলের জন্য তদারকি কিংবা চেষ্টা চালিয়ে যেতে পারবেন। তো ওয়ারিশান সম্পত্তি কিন্তু ভাগাভাগি হয় কোরআনিক আইন, মুসলিম আইন, ফারাজি আইন, যে যেভাবে বলুন না কেন সেইভাবে, কিন্তু অন্য ধর্মের জন্য অন্য ধর্ম ভিত্তিতে যেভাবে ভাগ বটারা হয় সেইভাবেই কিন্তু হয়ে থাকে। এখন এছাড়াও কিন্তু রাষ্ট্র কিছু কিছু নিয়ম করে দিছে, যদি আপনার কাস্টম বা প্রথাগত আইনে কোনো এই সম্পত্তিগুলো ভাগাভাগি না করা যায় বা সম্ভব না হয়, সেক্ষেত্রে আইনও কিন্তু বলে দিয়েছে যে আইনের আশ্রয় নিলে আইন এই সম্পত্তিগুলো সুষ্ঠুভাবে ভাগ বন্টন করে দেওয়ার ব্যবস্থা করবে। তারপরেও অনেক সময় অনেকেই এই সম্পত্তিগুলোর থেকে বঞ্চিত হয়ে দীর্ঘদিন ধরে বিতাড়িত থাকে, অবহেলিত থাকে, কিংবা তাকে সম্পত্তি থেকে জোর করে দূরে সরিয়ে রাখা হয়, কিংবা তাকে উল্টাপাল্টা বুঝিয়ে সম্পত্তি ফেরত দেওয়া হয় না। এই বিষয়গুলো আমাদের চারপাশে কিন্তু কমন। যদি আমরা একটু উদাহরণ দেই, ধরুন একটি ছেলে জন্মের পরপরই তার পিতা কিংবা মাতাকে হারিয়ে ফেললেন। এখন ওই যে পিতা কিংবা মাতাকে হারিয়ে ফেললেন, সেই পিতা মাতা যদি সম্পত্তির মালিকানা অর্জন করার আগেই সন্তান দেখে মৃত্যুবরণ করেন, তাহলে ওই সন্তানের দেখভাল করার দায়িত্বই কিন্তু অনেকে নিতে চায় না। এখন সেক্ষেত্রে ওই সন্তানকে আপনারা আবার সম্পত্তি কিন্তু অনেকেই দিতে চায় না, বা দিলেও সেই সম্পত্তি ভাগ বটোয়ারা কিংবা বন্টন কিভাবে হবে, কিংবা সেই সম্পত্তি কিভাবে দেখাশোনা হবে, এই বিষয়গুলো নিয়ে রয়েছে নানান জটিলতা। অনেকে সম্পত্তির লোভে সেই সন্তানকে নিয়ে কিছুদিন দেখভাল করে, লোক দেখানো, তারপরে শুরু হয় সেই সন্তানের সাথে খারাপ ব্যবহার, এবং এই কারণগুলোর ফলেই এই সন্তানগুলো ঠিকঠাক ভাবে কিন্তু বেড়ে উঠতে পারে না, কিংবা যদিও বা বেড়ে ওঠে, পরবর্তীতে যে সকল সম্পত্তি তার ভাগে থাকার কথা সেই সম্পত্তি সে ঠিক মতো পায় না। এখন দেখা যাচ্ছে যে যদি মায়ের সম্পত্তি হয়, তিনি যেভাবে মায়ের বাবার থেকে সম্পত্তি পেতেন, অর্থাৎ এই ছেলেটা তার মায়ের অংশ যেভাবে নানা নানির থেকে পেতেন, তার মামা কিংবা খালারা তার সেই সম্পত্তিটি পরবর্তীতে দিবে, এই টাল বাহানায় এই সন্তান যখন বড় হয় তখন আর সেই সম্পত্তিগুলো দিতে চায় না। পরবর্তীতে ওই মামা কিংবা খালারা ভোগ দখল সূত্রে সেই সম্পত্তির মালিকানা অর্জনের কিন্তু চেষ্টা করে থাকে। কিন্তু এক্ষেত্রে আইন যেটা স্পষ্টভাবে বলেছে যে এই ধরনের কোনো বিষয় কিন্তু আর কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। নতুন ভূমি আইন পাশ হলে এই সকল বিষয়ে যেও বা জটিলতা একটু ছিল, তামাদি আইনের বলে যারা এই সকল সম্পত্তি ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করে পরবর্তীতে এই সকল
এতিম সন্তানদেরকে বঞ্চিত করেছে তাদের সেই সকল সম্পত্তি কিন্তু আর তাদের কাছে থাকবে না, ওই এতিম সন্তানকে পরবর্তীতে ফেরত দেওয়া হবে। কিংবা একই বিষয় যদি আবার এই এতিম সন্তানের বাবার থেকে যে সম্পত্তি তিনি পেতেন, তার দাদা কিংবা দাদি জীবিত থাকা অবস্থায় যদি তার বাবা মৃত্যুবরণ করতেন, তাহলেও একই পরিস্থিতি দাঁড়িয়ে যেত। ওই এতিম সন্তান নাবালক থাকার কারণে যে কোনো একজন ব্যক্তি ওই সম্পত্তি অর্পিত সূত্রে দেখভালের দায়িত্ব পেতেন। পরবর্তীতে দেখা যেত নানান টালবাহানা কিংবা এই সন্তান পরবর্তীতে বড় হয়ে জীবিকার তাগিদে অন্য কোথাও থাকার কারণে সঠিক সময়ে সম্পত্তি কিন্তু বুঝে পেতেন না। পরে যখন সম্পত্তির মালিকানা নেয়ার জন্য এসে দেখতেন, তখন দেখতেন তার মামাতো ভাই কিংবা তার চাচাতো ভাইয়েরা কিংবা তার জ্যাঠাতো ভাইয়েরা সম্পত্তিগুলো কিন্তু ভোগ দখল করার জন্য কিংবা তারা দেখতেছেন যে ওয়ারিশান সূত্রে ভাগ বটারা করে নিয়ে ভোগ দখল করেই ফেলতেছেন। এখন তার যে অংশ, সেই অংশ তার আর কিন্তু পরবর্তীতে সহজ উপায়ে তার কাছে নিয়ে আসার সুযোগ থাকতো না। তো এই বিষয়গুলোকে সরকার নজরে নিয়ে এসে এবং এই সম্বলিত মামলা আদালতে দিনে দিনে বেড়েই চলেছে, যার কারণে সরকার এই বিষয়গুলোকে সহজীকরণ করার জন্য কিংবা এই বিষয়গুলোকে সুষ্ঠু সমাধান করার জন্য আপনার কিছু কিন্তু পদক্ষেপ নিয়ে নিয়েছে। ইতিমধ্যে আপনার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে এই বিষয়গুলোকে কিন্তু অনেকের হুঁশিয়ারি করে দেওয়া আছে, বলে দেওয়া হয়েছে এই সংবলিত বিষয় যদি কারোর মধ্যে থেকে থাকে কিংবা জবরদখল করে রাখার চেষ্টা করে থাকেন, তাহলে এই সকল সম্পত্তি কিন্তু আপনাদেরকে ফেরত দিতে হবে। এবং নতুন ভূমি আইন নিয়ে যেটা তুমুল আলোচনা চলছে যে জমির দলিল যার জমি তার, এই বিষয়টি যারা তখন ধরে জোর দিয়ে বলছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলছি যে এই ক্ষেত্রে কিন্তু আপনার যদি এই এতিম ছেলেটার জমির দলিল নাও থাকে কিংবা ধরুন যে পরবর্তীতে আপনার অন্য কোনো ওয়ারিশকে যদি সম্পত্তি থেকে ঠকিয়ে, অর্থাৎ আপনার পিতা মৃত্যুবরণ করার পরে কিংবা মাতা মৃত্যুবরণ করার পরে যে সম্পত্তি তার পাওয়ার কথা, তিনি যদি দেশের বাইরে থাকেন কিংবা চাকরির সুবাদে অন্য কোথাও থেকে থাকেন কিংবা কোনো একটি কারণে তিনি দুর্বল শারীরিকভাবে, আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তিনি দুর্বল, যার কারণে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে, যদি এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে, তাহলে কাউকেই আর কোনোভাবে এই বিষয়গুলোকে মাথায় নিয়ে প্রশ্রয় দেওয়া হবে না। আইন কিন্তু বলে দিচ্ছে যে এই সংবলিত বিষয় যদি কারো কাছে থেকে থাকে তাহলে দ্রুত সমাধান করার জন্য। আর ওই যে এতিম ছেলের সম্পত্তিকে যদি অর্পিত সূত্রে নিয়ে পরবর্তীতে ভোগ দখল করে, এক্ষেত্রেও কিন্তু তার ভোগ দখল টিকবে না। এক্ষেত্রে তিনি কিভাবে সম্পত্তি এতটুকু অংশ পেলেন কিংবা কিভাবে পাইলেন, কিভাবে কোথা থেকে পাইলেন, এই বিষয়গুলো কিন্তু জবাব দিতে হবে। এখন যে বিষয়টি দাঁড়িয়ে যায়, এত কিছু বিষয় নিয়ে আলোচনার করার কারণ একটাই, সেটি হচ্ছে আপনার এই যে আমি যে গ্রাউন্ডগুলোর কথা বললাম, এই যে কোনো একটি গ্রাউন্ড যদি কোনো ওয়ারিশ প্রমাণ করতে পারে কিংবা কোনো এতিম সন্তান কিংবা কোনো নাতিপুতি যদি প্রমাণ করতে পারে যে তিনি নানার থেকে, দাদার থেকে বা দাদির থেকে, নানির থেকে সম্পত্তি পাওয়ার কথা, কিন্তু কোনো কারণে তিনি সম্পত্তি পরবর্তীতে পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে তিনি নাবালক ছিলেন, যার কারণে পরবর্তীতে এই সকল সম্পত্তি সাবালক হতে হতেই মামা, খালা, চাচা কিংবা চাচাতো ভাইয়েরা কিংবা মামাতো ভাইয়েরা এগুলো ভোগ দখল করছে, তারা ওয়ারিশান সূত্রে পেয়েছে, এই ভেবে তারা ভোগ দখল করছে। এই ধরনের যদি একটি লিগ্যাল গ্রাউন্ড তিনি উপস্থাপন করতে পারেন, অর্থাৎ একটি প্রমাণ যদি তার কাছে থাকে এই ধরনের, তার কাছে যদি কোনো দলিল না থাকে, কোনো ডকুমেন্ট না থাকে, কোনো কিছু না থাকে, তারপরে তিনি কিন্তু এই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এবং এক্ষেত্রে সরকার বলে দিচ্ছে এই সকল ব্যক্তিকে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আর কেউ এই সকল সম্পত্তি জবরদখল করে রাখতে পারবে না, বা যারা জবরদখল করে রাখবে তাদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা হবে। জবরদখলকারী হিসেবে কিংবা সম্পত্তির ভুয়া মালিক হিসেবে তাদেরকে সর্বোচ্চ 7 বছর থেকে সর্বনিম্ন 2 বছরের কারাদণ্ড দেওয়া হবে কিংবা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। তাই এই সকল বিষয় কিন্তু অত্যন্ত জটিল। আমি আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন, একটু হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই ধরনের গ্রাউন্ড, অর্থাৎ যে গ্রাউন্ডগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই যে কোনো একটি গ্রাউন্ড যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনারা শুধুমাত্র এই ওয়ারিশান যে সূত্র, সেই ওয়ারিশান সূত্র ধরেই কিংবা এই ধরনের গ্রাউন্ডগুলোর মধ্যে পড়লে আপনারা যে কোনো একটি প্রমাণ হাজির করে যে আপনারা এই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন, তাহলে ওই প্রমাণ ধরে আপনারা পরবর্তীতে আপনাদের সম্পত্তি বের করে নিয়ে আসতে পারবেন, সেটি যে যেভাবেই ভোগ দখল করে থাকুক না কেন। আর এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা আমাদের থেকে সহযোগিতা পেতে চান, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।